আপনাদের কিছু বলছি না মশাই, আমার দরকার এই শালা জটাধরের সঙ্গে। হ্যাঁ, অবাক কাণ্ড! তুমি অচলার ভূতপূর্ব স্বামী নাকি? শুধু ভূতপূর্ব স্বামী নয় মশাই, দুস্তুর মতো জলজান্ত বর্তমান স্বামী, ভবিষ্যতেও স্বামী থাকবো। এই পাজি জটে শালাকে যদি জেলে না পাঠাই তো আমার নাম বলহরি জোয়ারদার নয়। শ্রদ্ধেয় শ্রোতাগণ, প্রতি বৃহস্পতিবার মজার মজার গল্পের স্বাদ পেতে আমাদের দি গল্পের জগৎ ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন। দি গল্পের জগতের আজকের পরিবেশনা বিখ্যাত কথা সাহিত্যিক রাজশেখর বসু রচিত জটাধরের বিপদ। গল্পে বিভিন্ন চরিত্রে যারা রয়েছেন তারা হলেন দিলীপ, নিতাই, রনি এবং গৌতম। নতুন দিল্লির গোল মার্কেটের পেছনের গলিতে কালীবাবুর বিখ্যাত দোকান ক্যালকাটা টি ক্যাবিন। এই আড্ডাটির নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। 17ই পৌষ সন্ধ্যা 6টা। পেনশনভোগী বৃদ্ধ রামতারণ মুখুজ্জে, স্কুল মাস্টার কপিল গুপ্ত, ব্যাংকের কেরানি বীরেশ্বর সিংহি, কাগজের রিপোর্টার অতুল হালদার এবং আরও অনেকে রয়েছেন। আজ নিউ ইয়ার্স ডে, সেজন্য ম্যানেজার কালীবাবু একটু বিশেষ আয়োজন করেছেন। মাংসের চপ তৈরি হচ্ছে। রামতারণবাবু নিষ্ঠাবান সাত্ত্বিক লোক, কালীবাড়ির বলি ভিন্ন অন্য কোনো মাংস তিনি খান না। তার জন্য আলাদা উনুনে মাছের চপ ভাজবার ব্যবস্থা হয়েছে। সিগারেট, তামাক আর চপ ভাজার ধোঁয়ায় ঘরটি ঝাপসা হয়ে আছে। বিচিত্র গন্ধে আমোদিত হয়েছে। উপস্থিত ভদ্রলোকেদের জন কয়েক পাশা খেলছেন। কেউ খবরের কাগজ পড়ছেন, কেউ বা রাজনৈতিক তর্ক করছেন। অতুল হালদার বললেন, ওহে কালীবাবু, আর দেরি কত? চায়ের জন্য যে পানটা চেঁচা করছে, কিন্তু খালি পেটে তো চা খাওয়া চলবে না। চটপট খান কতক ভেজে ফেলো তো। কালীবাবু বললেন, এই যে স্যার, আর 5 মিনিটের মধ্যেই সব রেডি হয়ে যাবে। এমন সময় জটাধর বক্সী প্রবেশ করলেন। চেহারা আর সাজ ঠিক আগের মতোই আছে। 6 ফুট লম্বা মজবুত গড়ন, কাইজারি গোপ, গায়ে কালচে খাকি মিলিটারি ওভারকোট, মাথায় পাগড়ির মতন বাঁধা কমফোর্টার, অধিকন্তু কপালে গুটি কতক চন্দনের ফুটকি আর গলায় একছড়া গাঁদা ফুলের মালা। ঘরে ঢুকেই বাজখাই গলায় বললেন, নমস্কার মশাইরা, খবর সব ভালো তো? বীরেশ্বর সিংহি একটু আতকে উঠলেন। রামতারণবাবু তো রেগে ফুলতে লাগলেন। কপিলগুপ্ত সহাস্যে বললেন, আসতে আজ্ঞা হোক জটাধর বাবু, আপনি বেঁচে উঠেছেন দেখছি। আজকেও কি ভূত দেখাবেন নাকি? পটকার মতন ফেটে পড়ে রামতারণবাবু বললেন, তোমাকে পুলিশে দেবো, বেহায়া, ঠক, জোচ্চোর! ভূত দেখাবার আর জায়গা পাওনি? জটাধর বক্সী প্রসন্ন বদনে বললেন, আরে মুখুজ্জে মশাই, রাগ হবারই কথা। আমার রসিকতাটা একটু বেয়ারা রকমের হয়ে গিয়েছিল কিনা। মরা মানুষ সেজে আপনাদের ভয় দেখিয়েছিলাম, সেটা ঠিক হয়নি। তার জন্য আমি ভেরি সরি। মশাইরা যদি একটু ধৈর্য ধরে আমার কথা শোনেন তো বুঝবেন আমার কোনো কুমতলব ছিল না। রামতারণ মুখুজ্জে ক্রুদ্ধ বিড়ালের ন্যায় মৃদুমন্দ গর্জন করতে লাগলেন। কপিলগুপ্ত বললেন, কি বলতে চান বলুন তো জটাধর বাবু। অতুল হালদারের পাশে বসে পড়ে জটাধর বললেন, মশাইরা নোভেল পড়ে থাকেন নিশ্চয়ই। প্রেমের গল্প, বড় ঘরের কেচ্ছা, ডিটেকটিভ কাহিনী, রূপসী বোম্বেটে, এই সব। তার জন্যে কিছু পয়সাও খরচ করে থাকেন। কিন্তু বলুন তো, গল্পের বইয়ে কিছু সত্যি কথা পান কি? আগে না, আপনারা জেনে শুনে পয়সা খরচ করে ডাহা মিথ্যে কথা পড়েন। তা শরৎ চাটুর্যেই লিখুন
আর 5 কড়ি দেই লিখুন। কেন পড়েন? মনে একটু ফুর্তি, একটু সুরসুরি, একটু টিপুনি, একটু ধাক্কা লাগাবার জন্যে। গল্প হচ্ছে মনের ম্যাসাজ। চিত্তের ডলায় মলায় পড়লে মেজাজ চাঙ্গা হয়। আমি কি এমন অন্যায় কাজটা করেছি মশাই? রামতারণবাবু প্রবীণ লোক, ওকে ভক্তি করি। ওর সামনে তো ছ্যাবলা প্রেমের কাহিনী বলতে পারি না, তাই নিজেই নায়ক সেজে একটি নির্দোষ পবিত্র ভূতের গল্প আপনাদের শুনিয়েছিলেন। এবারে রামতারণবাবু বললেন, তোমার চা চুরুট পানের জন্যে আমার 14.5 আনা গচ্ছা গেছিল, তার কি? তুচ্ছ, অতি তুচ্ছ। 6-7 টাকার কমে আজকাল একটা ভালো গল্পের বই মেলে না স্যার। আমি সেদিন অতি সস্তায় আপনাদের মনোরঞ্জন করেছিল। এবারে কপিলগুপ্ত বললেন, যাই হোক, কাজটা মোটেই ভালো করেননি। আচমকা সবাইকে একটা শক দেওয়া অতি অন্যায়। আর একটু হলেই ওই বীরেশ্বরবাবুর হার্ট ফেল হতো। জটাধর হাত জোর করে বললেন, আচ্ছা, সে অপরাধের জন্য আমি মাপ চাচ্ছি, আজ তার দণ্ডও দেব। ও ম্যানেজার কালীবাবু মশাই, বিস্তর চপ ভাজছেন দেখছি। এক একটার দাম কত? 6 আনা? বেশ বেশ, তা সস্তাই বলতে হবে। বড় বড় করে গড়েছেন। ভালো মাস্টার্ড আছে তো? ছাতু গোলা নকল মাস্টার্ড চলবে না, তা বলে দিচ্ছি। এই ঘরে 13 জন খাইয়ে রয়েছেন দেখছি। আমাকে আর কালীবাবুকে নিয়ে 15 জন। প্রত্যেকে যদি গড়ে 4 খানা করে চপ খান, তাহলে 15 × 4 × 6 আনা, তাতে হয় 22.5 টাকা। তার সঙ্গে চা, কেক, পান, তামাক ইত্যাদিও ধরুন 12 টাকা। সব মিলে হলো 35 টাকা। থামুন, আমার পুঁজি কত আছে দেখে নিন। জটাধর পকেট থেকে মানিব্যাগ বার করলেন এবং নোট গুনতি করে বললেন, হ্যাঁ, কুলিয়ে যাবে। আমার কাছে গোটা 50 টাকা আছে। কালীবাবু, আপনি কিছু বেশি করে মাল তৈরি করুন। এখন মশাইরা দয়া করে আমার সবিনয় নিবেদনটি শুনুন। আজ আপনারা সবাই আমার গেস্ট। আমার খরচে সবাই খাবেন। না না, কোনো আপত্তি শুনবো না। আমার অনুরোধটি রাখতেই হবে, নইলে মনে যে শান্তি পাবো না। কপিলগুপ্ত বললেন, ব্যাপার কি জটাধরবাবু, এত দিলদরিয়া হলেন কেন? জটাধরের মোটা গোফের নিচে একটি সলজ্জ হাসি ফুটে উঠল। ঘাড় চুলকে মাথা নিচু করে বললেন, আপনারা হলেন ঘরের লোক, আপনাদের বলতে বাধা কি বলুন? কি জানেন, আজ বড় আনন্দের দিন। আজ আমার শুভ বিবাহ। এই পৌষ মাসে শুভ বিবাহ হয় কিরকম? তুমি ব্রাহ্মণ না খ্রিস্টান? আজ বিবাহ, আর তুমি এখানে কেন? আগে আমি খাঁটি হিন্দু। বিবাহের অনুষ্ঠানটি আজ বেলা 11টায় রেজিস্ট্রেশন অফিসে সেরে ফেলেছি। সিভিল ম্যারেজ তো, পাজি দেখে হবার জো নেই। রেজিস্ট্রারের মর্জি মাফিক লগ্ন স্থির হয়। বিয়েটা চুকে গেলেই ভাবলুম, এখন তো দিল্লিতে আমার চেনাশোনা বেশি কেউ নেই। মাস্তুতো ভাইয়ের বাসায় উঠেছি। সে আবার পেট রোগা মানুষ, ভালো জিনিস খাবার শক্তিই তার নেই। কিন্তু বিয়ের দিনে 5 জনে মিলে ফুর্তি, একটু খাওয়া দাওয়া না করলে চলবে কেন? আপনাদের কথা মনে এলো। ধরতে গেলে আমার আত্মীয় বন্ধু, বরপক্ষ, কন্যাপক্ষ সবই আপনারা, তাই এখানে চলে এলেন। আমাদের কালীবাবু দেখছি অন্তর্যামী, ফিস্ট তৈরি করেই রেখেছেন। যা আছে দয়া করে তাই আজ আপনারা খান। কিন্তু এখানে আপনাদের খাইয়ে তো আমার সুখ হবে না। আমার আস্তানায় একদিন আপনাদের পায়ের ধুলো দিতেই হবে। বউ ভাত খেতে হবে। বেশি কিছু নয়, 4টি পোলাও, একটু মাংস, একটু পায়েস, আর ঘন্টিওয়ালার দোকানের জাহাঙ্গীরি বালুশাই। মুখুজ্জে মশাই নিষ্ঠাবান লোক, তা আমি জানি। কালীবাড়ির পাঠাই আমি আনবো। আমার স্ত্রীর রান্না খুব চমৎকার, আপনারা খেয়ে নিশ্চয়ই তারিফ করবেন। আর একটি নিবেদন আছে স্যার, এখানকার মিউনিসিপ্যাল অফিসে একটা কাজের চেষ্টা করছি, সার্ভেয়ার আমিনের পোস্ট।
মুখুজ্জে মশাই যদি দয়া করে একটু সুপারিশ করেন তো এক্ষুনি কাজটি পেয়ে যাই। ওকে সবাই খাতির করে কি না? তা না হয় সুপারিশপত্র লিখে দেওয়া যাবে, কিন্তু একটা কথা জিজ্ঞেস করি, তোমার বয়স তো 45-এর কাছাকাছি মনে হচ্ছে। এখন দ্বিতীয় পক্ষ বিবাহ করলে নাকি? আগে না স্যার, এই সবে প্রথম পক্ষ। এতদিন নানা জায়গায় ঘুরে বেরিয়েছি, বিবাহের রুচিও ছিল না। ভেবেছিলাম নির্ঝঞ্ঝাটে জীবনটা কাটিয়ে দেব, কিন্তু তার হলো না। শেষটায় বন্ধনে জড়িয়েই পড়লুম। শুনবেন সব কথা স্যার? বেশ, তো শোনাই যাক তোমার কথা, অবশ্য যদি গোপনীয় কিছু না হয়। জটাধর জিভ কেটে বললেন, রাম 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 রাম, আমার জীবনে গোপনীয় কিছু নেই। এই জটাধর বক্সি একটু আমোদে বটে, কিন্তু খাঁটি মানুষ, চরিত্রে কোনো কলঙ্ক পাবেন না। ও ম্যানেজার কালীবাবু, আপনি খাবার পরিবেশন করুন, খেতে খেতেই কথা হবে। তা শুনুন মশাইরা, যুদ্ধের সময় সত্যি আমি নর্থ বর্মায় মিলিটারিতে চাকরি করতাম। 42 সালের গোড়ায় যখন জাপানিরা রেঙ্গুনে বোমা ফেলতে লাগলো, তখন ইংরেজের উপর আর ভরসা রইল না। প্রাণের ভয়ে আমরা সবাই পালালুম। টামু ইম্ফল রোড দিয়ে দলে দলে নানা জাতের মেয়ে, পুরুষ, ছেলে, বুড়ো চলল। রোগে আর অপঘাতে কত যে মারা গেল তার সংখ্যা নেই। কাগজে সেসব কথা আপনারা পড়েছেন। অনেক কষ্টে আমি যখন বর্মার বর্ডার পার হয়ে ইম্ফলে এলুম, তখন একটি মেয়ে আমার শরণাপন্ন হল। বড় করুণ কাহিনী তার। অল্প বয়সে অনেক দুঃখ পেয়েছেন। স্বামীর নাম বলহরি জোয়ারদার। রেঙ্গুনে তার মোটর মেরামতের কারখানা ছিল, ভালোই রোজগার করত। জাপানিরা তাকে জোর করে ধরে নিয়ে গেল। তাদের মোটর মেকানিকের বড় অভাব ছিল কিনা। যাবার সময় বলহরি তার বউকে বলল, অচলা, চললুম, এ জীবনে হয়তো আর দেখা হবে না। তুমি যেমন করে পারো পালাও, দেশে ফিরে যাবার চেষ্টা করো। অচলা কাঁদতে কাঁদতে একটি বাঙালি দলের সঙ্গে রওনা হলো। দলের সবাই একে একে মারা গেল, কলেরায়, টাইফয়েডে, বাঘের পেটে। অবশেষে অচলা আধমরা অবস্থায় মণিপুরে পৌঁছল। আমার স্বভাবটা কিরকম জানেন? লোকের দুঃখ দেখতে পারি না, বিশেষ করে মেয়ে ছেলের। অচলাকে বললুম, তুমি আমার সঙ্গেই চলো, আমি যদি বেঁচে থাকি তুমিও বাঁচবে। এবার রামতরণবাবু প্রশ্ন করে বসলেন, আচ্ছা, ওই অচলার মা বাপ কোথায় ছিল? হায় রে, তার আবার মা বাপ? তারা বহুকাল থেকে পেগু শহরে বাস করত। সেখানেই বলহরির সঙ্গে অচলার বিয়ে হয়। জাপানিরা এসে পড়লে অচলার মা বাপ, ভাই বোন কে কোথায় পালালো, বাঁচলো কি মরলো কেউ জানে না। তারপর শুনুন, অচলাকে নিয়ে তো কোনো গতিকে বিপদের গণ্ডি পেরিয়ে এলুম। তারপর মশায় 12 বছর নানা জায়গায় কাজ করেছি। ডিব্রুগড়ে, চাটগাঁয়ে, নোয়াখালীতে, রংপুরে, আরও অনেক স্থানে। কোনো চাকরি স্থায়ী নয়। থিতু হয়ে কোথাও বাস করতে পারিনি। অবশেষে ঘুরতে ঘুরতে এই দিল্লিতে এসে পড়েছি। স্থির করেছি আর নড়ব না, এখানেই একটা কাজ জুটিয়ে নেব। কাজের জোগাড়ও প্রায় হয়েছে। এখন এই মুখুজ্জে মশাই একটু দয়া করলেই আর কি পেয়ে যাব। ওই কন্ট্রাক্টর সেকেন্দার সিংকে আমি বলবো, তার ইনফ্লুয়েন্স আছে, সে তোমার জন্য চেষ্টা করবে। আচ্ছা, তুমি তো বহুকাল ভ্যাগাবন্ড হয়ে ঘুরেছো, অচলা একদিন কোথায় ছিল? কোথায় আর থাকবে স্যার, আমার কাছেই ছিল। মেয়েটা বড় ভালো, রং তেমন ফর্সা নয়, কিন্তু মুখের খুব শ্রী আছে। প্রথম প্রথম বড় কান্নাকাটি করত, তারপর ক্রমশ সামলে উঠল। কিন্তু মাস 2 আগে দেখলুম আবার ঘ্যানঘ্যানানি শুরু করেছে। তখন জিজ্ঞাসা করলুম, কি হয়েছে অচলা? জবাব দিল, আমার মরণ হয় না কেন?
আরে ব্যাপারটা কি খোলসা করেই বলো না। অচলা বলল, তোমার জন্য কি আমাকে বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে জলে ডুবে মরতে হবে? ভালো জ্বালা, আরে আমার অপরাধটা কি? অচলা বলল, লোকে যে আমার বদনাম রটাচ্ছে তা শুনতে পাও না তুমি? কি মুশকিল, তা আমাকে কি করতে হবে? অচলা ফুপিয়ে ফুপিয়ে বলল, ও জটাই বাবু, তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছুই নেই? এবারে কপিলগুপ্ত বলে ফেললেন, তা অচলা কিছু অন্যায় বলেনি। না মশাই, অচলা কিছু অন্যায় বলেনি। আমারও বুদ্ধিশুদ্ধি বিলক্ষণ আছে। বিবাহের বন্ধনে জড়িয়ে পড়বার ইচ্ছে আমার মোটেই ছিল না, কিন্তু প্রজাপতি যদি নারীর রূপ ধরে পিছনে লাগেন তবে তার নির্বন্ধ এড়ানো পুরুষের সাধ্য নয়। কে এক কবি লিখেছেন না, শারদ লতিকা সম ললিত ললনাকায়। বাজে কথা মশাই, ললনা হচ্ছে ছিনে যোগ। ভেবে দেখলুম অচলাকে বিয়ে করে ফেলাই ভালো। তার স্বামী বলহরির তো কোনো পাত্তাই নেই, নিশ্চয়ই মরেছে, কিন্তু হিন্দু পদ্ধতিতে বিয়ে করার বিস্তর ঝঞ্ঝাট। তাই সিভিল ম্যারেজই স্থির করলুম। রেজিস্ট্রার লালা হংসরাজ চোপড়া অতি ভালো লোক। বললেন, 12 বছর যখন কেটে গেছে তখন ভাববার কিছু নেই, স্বচ্ছন্দে বিয়ে করো। তাই আজ বিয়ে করে ফেললুম। কিন্তু একটা কর্তব্য যে বাকি রয়ে গেল, ওই পূর্বের স্বামীর শ্রাদ্ধ করা উচিত ছিল আপনার। তার বলতে হবে না স্যার, আমার কাজে খুঁত পাবেন না। 12 বছর পূর্ণ হবার মাত্র অচলা তার লোহা আর শাখা ভেঙে ফেলল, সিঁদুর মুছল, থান পড়ল, তাকে দিয়ে দস্তুর মতন শ্রাদ্ধ করালো, 5টি ব্রাহ্মণও খাওয়ালুম। সবে 3 দিন আগে তার অশৌচান্ত হয়েছে। তারপর সিভিল ম্যারেজ চুকে যেতেই অচলা আবার সধবার লক্ষণ ধারণ করেছে। হ্যাঁ, ভালো কথা মনে পড়ল। ও কালীবাবু, এই 7টা চপ আমি পকেটে পড়লুম, নিজে গবগবিয়ে খাবো আর সহধর্মিনীকে কিচ্ছু দেব না, তা তো হতে পারে না। তেমন স্বার্থপর আমি নই। বেচারি 15 দিন নিরামিষ খেয়ে আছে, এই 7টা চপের দামও আমি দেব। অতুল হালদার বললেন, খুব ইন্টারেস্টিং ইতিহাস, আমি নোট করে নিয়েছি। আমাদের হিন্দুস্তান মিরর কাগজে ছাপবো। আপনার কোনো আপত্তি নেই তো জটাধর বাবু? না না, কিচ্ছু মাত্র না, স্বচ্ছন্দে ছাপুন। যদি চান তো আরও ডিটেল দিতে পারি, অচলা আর আমার ফটোও দিতে পারি। এই সময় একটি লোক টি কেবিনের দরজার কাছে এসে ভাঙা গলায় বলল, জটাধর বক্সি আছে এখানে? আগন্তুক লোকটি রোগা, বেটে, পরনে ময়লা খাকি প্যান্ট, নীল জার্সি, তার উপর মোটা পট্টুর বুক খোলা কোট, হাতে একটা বড় রেঞ্জ। তার প্রশ্নের উত্তরে জটাধর বললেন, কেন, কি হয়েছে? আমি জটাধর বক্সি। আপনি কে মশাই? তোমার জব। এই কথা বলেই লোকটি ঘরে এসে খপ করে জটাধরের হাত ধরল। রামতারণ বললেন, কে হে তুমি, এখানে এসে হামলা করছো? জানো এ হলো ট্রেসপাস ক্রিমিনাল কেস। নাম কি তোমার? আমার নাম বলোয়ারি জোয়ারদার। আপনাদের কিছু বলছি না মশাই, আমার দরকার এই শালা জটাধরের সঙ্গে। হ্যাঁ, অবাক কাণ্ড, তুমি অচলার ভূতপূর্ব স্বামী নাকি? শুধু ভূতপূর্ব স্বামী নয় মশাই, দস্তুর মতো জলজান্ত বর্তমান স্বামী, ভবিষ্যতেও স্বামী থাকবো। এই পাজি জটে শালাকে যদি জেলে না পাঠাই তো আমার নাম বলোয়ারি জোয়ারদার নয়। আচ্ছা ফেসাত, কি হে জটাধর, এখন করবে কি? জটাধর করুণ স্বরে বললেন, আমার সর্বনাশ হবে স্যার, আপনি একটা ফয়সলা করুন। এ কথা বলে জটাধর রামতারণের পা জড়িয়ে ধরলেন। রামতারণ বললেন, স্থির হও জটাধর, এইসব ব্যাপারে মাথা ঠান্ডা রাখা দরকার। মীমাংসা তো অচলার হাতে। সে যদি বলে এই লোকটি তার স্বামী, তবে আর কথা নেই, তোমাকে তাই মেনে নিতে হবে। ও জোয়ারদার মশাই, আপনি অচলার সঙ্গে দেখা করেছেন? তা আপনাকে বলতে হবে না,
তার কাছ থেকে আমি আসছি। আমাকে দেখে মাগি বেদম কান্না শুরু করেছে। আমি ধমক দিতেই বলল, জটাই বাবুকে ডেকে আনো। তার অমতে আমি কিছু করতে পারবো না। ও জটাই যেন ওর গুরু ঠাকুর। ব্যাপারটা বিশ্রী রকম জটিল হলো দেখছি। অচলা যদি জটাধরের কাছে থাকতে চায় আর বলহরি তাতে রাজি না হয়, তবে তো মহা ফ্যাশন, আদালতের ব্যাপার। কিন্তু বেআইনি কাজ তো কিছুই হয়নি। নষ্টে মৃদে প্রব্রজতে একটা শাস্ত্র বচন আছে না, 12 বছর কেটে গেলে রীতিমতো শ্রাদ্ধ শান্তির পরে অচলার পুনর্বিবাহ হয়েছে। এক্ষেত্রে ভূতপূর্ব স্বামীর ফিরে আসাই অন্যায়। কপিল গুপ্ত বললেন, অ্যানো গার্ডেনের মতন মানে সরে পড়া উচিত ছিল। কি কথা বললেন মশাই, প্রাণ জুড়িয়ে গেল। নিজের স্ত্রীর কাছে আসবো না তো এই জটাকে দেখে জিভ কেটে পালাবো নাকি? জটাধর বললেন, আমি এই বলহরি জোয়ারদার মশাইকে খেসারত হিসেবে কিছু টাকা দিতে রাজি আছি। এখন 50 দিতে পারি, বাসায় গিয়ে আরও 50। বলহরি গর্জন করে বলল, চোবড়াও সুয়ান, 100 টাকা আমার বউ কিনতে যাও, একটা পাঠিও দামে মেলে না। কপিল গুপ্ত বললেন, ও হে জোয়ারদার, একটু বুঝে সুঝে তকবি করো। তুমি তো তালপাতার সেপাই। জটাধরের চেহারাটি দেখছো তো, এক চরেই তোমাকে সাবার করে দিতে পারে। চর মারলেই হলো। দেখছেন তো ব্যাটা ভয়ে কেঁচো হয়ে আছে। 5টা বছর মাঞ্চুরিয়ার জাপানের কাছে ছিলাম মশাই। জুজুৎসুর প্যাচ ভালো করে শিখেছি। তারপর চীনেদের সঙ্গে 7 বছর কাটিয়েছি। ছাড়তে কি চায়? 3টে কমরেডকে গলা টিপে মেরে পালিয়ে এসেছি। জটাধরকে 2টি আঙ্গুলের টোকায় কাট করে দিতে পারি। চল হতভাগা। কাঁচপোকা যেমন প্রকাণ্ড আরশোলাকে ধরে নিয়ে যায়, তেমনি বলহরি জোয়ারদার জটাধরের হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে চলে গেল। রামতারণ মুখুজ্জে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এমন বিপদেও মানুষ পড়ে। আহা, বেচারা আজ দুপুরে বিয়ে করেছে আর সন্ধ্যাবেলায় এই বিশ্রী কাণ্ড। অচল মেয়েটার জন্য সত্যি দুঃখ হচ্ছে। ম্যানেজার কালীবাবু নিবিষ্ট হয়ে হিসাব করছিলেন। এখন উচ্চস্বরে বললেন, তুলোই যাক অচলা, আজকের খরচাটা দেবে কে? জটাধর তো আপনাদের বোকা বানিয়ে সরে পড়ল। কপিল গুপ্ত বললেন, সরে পড়েছে তাতে কি হয়েছে? আমরা তো নিজের খরচে খেতে প্রস্তুতি ছিলাম। কালীবাবু, তুমি আমাদের নামে নামে বিল তৈরি করো। কালীবাবু বললেন, কিন্তু ওই জটাধর বাবু যে নিজেই 12টা চপ, 4খানা কেক আর 4টে বড় পেয়ালা চা খেয়েছে। আর তাছাড়া বউকে দেবে বলে 7টা চপ পকেটে পুরেছে। মোট দাম হলো 9 টাকা 6 আনা। এর খরচাটা কে দেবে? কপিল গুপ্ত বললেন, মোটে 9 টাকা 6 আনা, 1.5খানা উপন্যাসের দাম। খরচটা আমাদের মধ্যেই চারিয়ে দাও। কি বলেন মুখুজ্জে মশাই? জটাধরের বিবেচনা আছে, বেশি ঠকায়নি। বীরেশ্বর সিংহি বললেন, আমি তখনই বুঝেছিলাম যে ওই বলহরি হচ্ছে জটাধরের মাস্তুতো ভাই। ওই 7টা চপ ওই তার পেটেই যাবে। আমাদের আজকের পরিবেশনা এখানেই সমাপ্ত হলো। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রতি বৃহস্পতিবার দি গল্পের জগৎ নিয়ে আসে হরেক রকমের গল্পের সমাহার। আবার দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। ধন্যবাদ।